ওয়াকার সাহেব কিন্তু পরিষ্কার করে বললেন যে আজকে আপনারা যে মারামারি করছেন, আপনারা যে হুড়োহুড়ি করছেন, আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা ওয়াকার সাহেবের বলার দরকারটা কি? উনি যদি ওনার মস্তিষ্কের মধ্যে যে উনি বারবার বলতেছেন আমি আমার কোনো অন্য কোনো খায়েশ নাই, মানে আমি ক্ষমতা দখল করার খায়েশ আমার নাই। এখন আমরা যদি নিজেরা মারামারি করে, হুড়ুহুড়ি করে, আগুন দিয়ে লুটপাট করে আমরা যদি নিজেরা এরকম একটা পরিস্থিতি তৈরি করি, তখন ওয়াকার সাহেবের দায়িত্ব নেওয়া ছাড়া আর কি রাস্তা থাকবে? তাহলে দায়টা কার সাকিব? দায়টা কার? দায়টা কি আমাদের নিজেদের নাকি ওয়াকার সাহেবের? এটা একটু আপনি যদি বলেন। সেটাই তো, মানে আমরা যদি ওইরকম পরিস্থিতির দিকে দেশকে নিয়ে না যাই, তাহলে তো আর ওনার যদি ক্ষমতার প্রতি কোনো মানে মোহ থাকতো, তাহলে তো উনি 5 তারিখেই ক্ষমতা নিতে পারতেন। যে সময় রাস্তায় সবাই বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, পুরো ক্ষেত্রটা তো প্রস্তুত ছিল তার জন্য, তিনি তো নেননি। তো যেই লোক তখন নেয়নি সেই লোক এখন নিবে, আর উনি নেওয়ার কোনো ওনার ইচ্ছাও নাই। উনি বারেবার সাক্ষাৎকারে, প্রথম আলোর সাথে কয়েকদিন আগে সাক্ষাৎকারে উনি এই কথাটাই বললেন, আমার সাথেও সাক্ষাৎকারে উনি এই কথাটাই বলেছেন যে তার তো আসলে কোনো ইচ্ছা নেই, তিনি ব্যারাকে ফিরে যাবেন। এটা আমার সাথেও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। অর্থাৎ তার কথাবার্তায় তো কখনোই তিনি এটা মানে বলেন নাই যে আমি ক্ষমতা আঁকড়ে ধরার কোনো ন্যূনতম ইচ্ছা আমার আছে। এখন তারপরেও যদি আপনি মানে আপনার একটা ধারণা প্রসূত বা কল্পনা প্রসূত কথা তার উপর চাপিয়ে দিতে চান কোনো ভিত্তি ছাড়া, তখন মানে এটা ওই যে কদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, ওই অবস্থা হয়ে গেছে। যে উনি ক্ষমতা না নিয়ে মানে প্রমাণ তো করতে পারতেছেন না যে উনি যে ক্ষমতার প্রতি মোহ নাই, এখন আর কিভাবে উনি প্রমাণ করতে পারে? এখন যদি দেশের মধ্যে আপনার একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে দেন, আপনার যদি উদ্দেশ্য থাকে যে বিএনপির ঠেকাও, কারণ এখন একটা নির্বাচন হইলে এটা অন্ধেও জানে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি জিতবে। এখন বিএনপি কে নির্বাচনে যাতে একটা নির্বাচন হইলে বিএনপি জিতবে, অর্থাৎ নির্বাচনটাকে পেছাবার জন্য দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করো। এটা কার পারপোজটা সার্ভ হবে আপনি ভালো করে বুঝতে পারতেছেন। এটা ভাবে ওই যে জামায়াত ইসলামী আছে তাদেরকে দল গোছাতে হবে, তাদেরকে একটা দল গোছাবার জন্য সময় প্রয়োজন। আর ইন দা মিন টাইম যদি আপনি নির্বাচনটা ডিলে করতে পারেন বছর খানেক, তাহলে বিএনপির মধ্যে তো ইচ্ছা মতো চাঁদাবাজি করতেছে। তো এই অভিযোগটা তখন আপনি আরো বড় করে এস্টাবলিশ করতে পারবেন। যত সময় দেরি হবে নির্বাচন হতে, তত বিএনপির লোকরা হয়তো আরো মানে ভুল করবে, মানে এই চাঁদাবাজি বলুন বা টেন্ডারবাজি বলুন, দখলবাজি বলুন, এগুলো বিএনপি একটা বড় দল। এই দলের আপনি কয়জন নেতাকর্মীকে কন্ট্রোল করতে পারবেন, তাই না? এখানে তারা এরকম যত সময় যাবে তারা এরকম ভুল ত্রুটির পরিমাণ তাদের আরো বাড়তে থাকবে, চাঁদাবাজির পরিমাণ হয়তো আরো বাড়বে। ওগুলোকে দেখিয়ে তখন আপনি এস্টাবলিশ করবেন দেখো বিএনপি তো খারাপ দল, বিএনপি তো চাঁদাবাজ, বিএনপির ভোট দিও, এবার বিএনপির ভোটটা আপনি কমাবেন। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে নির্বাচনটা ডিলে করো যাতে বিএনপির প্রতি জনগণের একটা মানে ক্রোধ এটা আরো বাড়তে থাকে। তাতে আলটিমেটলি জামায়াত ইসলামের অ্যাডভান্টেজ হবে। আমি বিএনপির আলটিমেটলি পক্ষে আসবো সাকিব, আমি বিএনপির পক্ষে আসবো। আমি আরেকটা বিষয়ে যেতে চাই, খুব গুরুত্বপূর্ণ। উনি আরেকটা খুব পরিষ্কার করে আরেকটি কথা বলেছেন, বিডিআর বিদ্রোহ। মূলত এই আয়োজনটা ছিল বিডিআর বিদ্রোহ, এই সংক্রান্ত কথাই সবচেয়ে বেশি হয়েছে। সো ওখানে কিন্তু উনি খুব পরিষ্কার করে বলেছেন, আমার কাছে মনে হয়েছে উনি অন্তত উনার পক্ষ থেকে উনি পরিষ্কার বলেছেন। উনি বলেছেন যে 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 প্রক্রিয়া, অর্থাৎ উনি কিন্তু মানে এই বিচার নিয়ে যে কথাটা বলেছেন, হয়তো মানে যে জিনিসটি উনি সামনে এনেছেন যে এর সাথে কোনো রাজনৈতিক কোনো, অর্থাৎ উনি বলছেন বিডিআর কে মেরেছে, বিডিআরই সেনাবাহিনীর সদস্যদেরকে মেরেছে। এখন প্রশ্ন হচ্ছে উনি কিন্তু এটা কিন্তু সত্য, কিন্তু এখন ওই বিডিআরদেরকে কারা উস্কিয়েছে, ওদের সাথে কারা যুক্ত ছিল, কারা ওর ইন্ধন দিয়েছে, কারা বিহাইন্ড দ্য সিন কলকাঠি নেড়েছে, কোন রাজনৈতিক শক্তি এর মধ্যে ছিল, উনি কিন্তু এগুলো পরিষ্কার উনি বলেছেন। এর জন্য একটি কমিশন গঠিত হয়েছে, তারা এটি আমাদের সামনে আনবে, আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে আপনি যদি একটু এলাবোরেট করেন। এখন এটা তো আপনি জানেন যে আমাদের সকলের কিন্তু একটা আমাদের লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতের একটা ইনভলভমেন্ট ছিল, এবং এরকমও কথা শোনা গিয়েছে যে এখানে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করেছিল বা ভারতের তারা অপারেশন করে চলে গিয়েছে, এখানে হিন্দি ভাষায় অনেককে কথা বলতে দেখা গিয়েছিল। তো এখন সেনাপ্রধান যদি বলেন যে এখানে আমাদের দেশের বাহিনীর লোকরা এটা করেছে, তখন ওই যারা ওই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে তারা তখন বলবে যে দেখো উনি তাহলে কিন্তু এখানে ভারতীয় বাহিনী যারা ইনভলভমেন্ট ছিল তাদেরকে উনি ছাড় দিচ্ছে।
উনি ভারতের পারপাস সার্ভ করছে, এটা এস্টাবলিশ করার কিন্তু চেষ্টা কোনো কোনো পক্ষ করছে। কিন্তু তারা এই বোকারা এটা বুঝতেছে না যে সেনাপ্রধান কিন্তু এট দ্য সেম টাইম এটাও বলেছেন যে তদন্ত কমিশনের মাধ্যমে যদি এখানে অন্য কারো ইনভলভমেন্ট থাকে তাদেরকেও বিচার আনা হবে। অর্থাৎ তিনি কিন্তু এটা রুল আউট করেননি যেখানে ভারতের ইনভলভমেন্ট থাকতে পারে, বা এখানে এখানে এটা কিন্তু তিনি উড়িয়ে দেননি, তিনি কিন্তু এটা তদন্তের মাধ্যমে বলেছেন বের হবে। এখন কথা হচ্ছে আমাদের যে শোনা কথা, আমরা শুনে এসেছি যেখানে হিন্দি ভাষায় কথা বলেছে, আমরা শুনে এসেছি যেখানে ভারতীয় বাহিনীর ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু এগুলো তো আপনি এখনো ফ্যাক্ট দিয়ে এখনো প্রমাণ করতে পারেননি। তিনি তো বলেছেন যদি প্রমাণ হয় অবশ্যই ওটার একটা ব্যবস্থা তিনি নেবেন। এখন আমাদের তো এটা অপেক্ষা করতে হবে, আমাদেরকে ধৈর্যের সাথে দেখতে হবে যে আসলেই এখানে কার ইনভলভমেন্ট ছিল এবং তিনি সেটা সঠিক বিচারের ব্যবস্থা করছেন কিনা। কিন্তু যে আমাদের মনের ভিতরে আপনি একটা ষড়যন্ত্র তত্ত্ব ঢুকিয়ে দেবেন, আপনি আমাদের মনের ভেতরে সেনাপ্রধান সম্পর্কে একটা বিদ্বেষ ঢুকিয়ে দিবেন, আপনি মনের ভেতরে ঢুকিয়ে দিবেন যে সেনাপ্রধান ভারতের রয়ের বা হাসিনার হয়ে কাজ করতেছে, এটা ঢুকিয়ে দিয়ে তো মনে করেন আপনি আপনার যে একটা পলিটিক্যাল এজেন্ডা আছে বা আপনার যে একটা হীন উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই যে কিছু শ্রেণীর বোকা জনগণ তাদেরকে বোকা বানিয়ে আপনি যে আপনার একটা ওন পারপাস সার্ভ করবেন, এইটার ব্যাপারে আমি মনে করি আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে। অন্তত যারা বুদ্ধিমান দেশবাসী বা যে অংশটুকু আমি মনে করি যে অনলাইনে মাঠ গরম করে না, বাস্তবে যারা আছেন তারা নিশ্চয়ই সেটা বোঝেন। কারণ এটা তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না টিটো ভাই, যে অনলাইনে কিন্তু এই গ্রুপটা যেই গ্রুপটা সেনাপ্রধানকে গালাগালি করে, আমাকে গালাগালি করে, আপনাকে গালাগালি করে, এরা অনলাইনের রাজা। আপনি যদি আজকে অনলাইনে ভোটিং করেন আপনি দেখবেন যে বিএনপি 5% ভোটও পাবে না, এরা 95% ভোট পেয়ে গেছে, এরা অনলাইনের রাজা। তো এখন এই অনলাইনের রাজা যারা, এরা মনে করেন আমাকে আপনাকে গালি মেরে 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, আমি বাটপার আপনি বাটপার। ওই একমাত্র মনে করেন যেই ব্যক্তি তাদের সুরে কথা বলতেছে যে আসিফ নজরুল খারাপ, সেনাপ্রধান খারাপ, মোস্তফা সরোয়ার ফারুকী খারাপ, তুই বাটপার টিটো, তারপর সাকিব তুই বাটপার, এই ন্যারেটিভ বললে মনে করেন পাবলিক খাবে। আর তারা যাদেরকে মনে করেন ওই পীর বা আউলিয়া বানায় রাখছে, ওই পীর বা আউলিয়ার কোনো ভুল নাই। তো এখন এই ন্যারেটিভটা যারা বিশ্বাস করে, আপনিও বিশ্বাস করেন টিটো ভাই, এরা অনলাইনের রাজা। আপনি অনলাইনে দেখবেন 95%ই এরা, আপনি আমার কোনো অস্তিত্বই নাই অনলাইনে। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের জনগণ তো আর সবাই প্রেজেন্স তো অনলাইনে নাই, সব তো আর অনলাইনের বট যোদ্ধা না, অনলাইনের ওই বট যোদ্ধা না এরা। এখন এদের যদি হিম্মত থাকে, এরা যারা এই অনলাইনে এত গরম করতেছে, এরা আসুক না, একটা সঠিক ভোটের মাধ্যমে কখনো আসুক না। চ্যালেঞ্জ দিলাম তো, বাংলাদেশের সঠিক একটা সুষ্ঠু ভোট হইলে অনলাইনে যারা ফাল পারতেছে 5% ভোটও পাবে না, এটা হচ্ছে বাস্তবতা। এখন এই সত্যটা শুনতে খুব তিতা লাগে, ওই সত্য ফেস করার সাহস নাই দেখে তো এরা চাচ্ছে দেশের মধ্যে একটা সংঘাত, একটা সংঘর্ষ বা একটা সেনাবাহিনীর প্রতি একটা বিরূপ মনোভাব দিয়ে তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে। সাকিব, সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীকে প্রতি বিষদগার করে, তাদেরকে নিচু দেখিয়ে, তাদেরকে একদম কালিমা যুক্ত করে আমরা কি অর্জন করব? আমরা কি অর্জন করতে পারব? আমরা অর্জন করব যে আমাদের একটা বাহিনী এখন ফাংশনাল আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। আজকে যদি সেনাবাহিনী না থাকতো হাসিনা পালাতো না, হাসিনা এই দেশেই থাকতো, আরো হাজার হাজার মানুষকে খুন করে হলেও থাকতো। আর ভারতের সাপোর্ট তো তার ছিলই। আমাদের জনগণের কি হতো একটু চিন্তা করে দেখেন, দেশটা একটা জাহান্নাম বানিয়ে হলেও থাকতো। কারণ তো নির্দেশই দিয়েছিল গুলি করো, ও তো ক্ষমতা ছাড়ার মতো মানুষ না, তার মধ্যে তো ন্যূনতম অনুশোচনা এখনো কাজ করছে না। সে তো এখন আপনি দেখেছেন, আমি কালকে যে প্রতিবেদন করলাম সেখানে তার যে একটা অডিও আমি প্রচার করেছি, যেখানে সে বলছে যে 32 নাম্বার যারা ভেঙেছে তাদের হাত ভেঙে ফেলো, এটা আমার কামনা। অর্থাৎ তার মধ্যে তো কোনো অনুশোচনা নেই, সে তো একটা সাইকোপ্যাথ। এইরকম একটা সাইকোপ্যাথকে আপনি উৎখাত করাটা কিন্তু এত সোজা ছিল না। ছাত্র জনতা আন্দোলন করেছে, পাশাপাশি সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছিল বলেই আমরা এটা পেরেছি। তো এখন যেই সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি, এখন এই সেনাবাহিনীকে বা এই একজন সেনা প্রধান যার বাহিনীর ভেতরে তার অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে আপনি বিতর্কিত করতে পারলেই তো আপনি ভারতের এজেন্ডা বা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন। এবং তাই কিন্তু হচ্ছে, এবং এটা উদ্দেশ্যমূলক ভাবেই হচ্ছে। তা আমি মনে করি যে আমাদের দেশের জনগণ সবাই কিন্তু আর ওই টাইপের না যে যারা এই অনলাইনের এই সাইবার যোদ্ধাদের কথায় বিভ্রান্ত হয়। আমি মনে করি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনো তাদের মধ্যে শুভ বুদ্ধি আছে, সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনো তারা শান্তিপ্রিয় জনগণ। এবং আমি এই কথাটা আমি যুক্ত করতে চাচ্ছিলাম যে সাকিব, আমাদের দেশের মানুষ শান্তিকামী মানুষ, যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা হঠকারী আচরণ করছে, এবং যারা একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে মজা লুটতে চাচ্ছে, তাদেরকে কখনোই সমর্থন করবে না, এটা আমার বিশ্বাস।